হাই, আমি নীলাঞ্জনা। ইন্ডাকারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বোরোলিন নেই এরকম কোনো বাঙালি বাড়ি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমাদের বাড়িও তেমনই, তবে আমরা টিউবটা ব্যবহার করি। এই কৌটোগুলোর শেপটা একটু অন্যরকম বলে এগুলো আনিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। বোরোলিন শেষ হয়ে গেলে কৌটোগুলোও রেখে দিয়েছিলাম কোনো একটা কাজে লাগাবো বলে। যদিও তারপরে অনেক বোরোলিন এসেছে, শেষ হয়েছে, সেই কৌটোগুলো ফেলা হয়ে গেছে, কিন্তু সেই প্রথম কৌটোটা রয়েই গেছে। তো সেই বড় কৌটোটার সঙ্গে এখনকার ছোট্ট একটা কৌটো মিলিয়ে ভাবলাম আজকে 2 টায়ার কেক বানাই। প্রথমে তো সিলগুলো তুলে শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে নিয়েছিলাম যাতে ক্লেটা ভালো করে বসে। ভেবেছিলাম দুটো কৌটো অ্যাটাচ করব ক্লে দিয়ে, কিন্তু ক্লের বক্সটা খুলে দেখলাম ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপর নিলাম এমসিল, তো এমসিলেরও সেই একই অবস্থা। এইটার প্যাকেটটা যেহেতু খোলা ছিল তাই ভাবলাম এটা দিয়েই কাজ চালাই। এইসব জিনিসগুলো অনেকদিন খোলা থাকলে বা এক্সপায়ার হয়ে গেলে এই রেজিন বেসের বাইরের পোর্শনগুলো হার্ড হয়ে যায়, তবে ভেতরের দিকে কিন্তু বেশ খানিকটা নরম অংশ থাকে, সেগুলোই প্রথমে আলাদা করে নেব। আমি এখানে একটা ছোট্ট স্প্যাচুলা দিয়ে ভেতরের নরম অংশটা যতটা সম্ভব নেওয়া যায় নিয়ে নিয়েছি। আর এই শক্ত অংশগুলো ফেলে দিতে হবে, এগুলোর আর কোনো কাজ নেই। তবে খেয়াল রাখতে হবে নরম অংশের মধ্যে একটুও যেন শক্ত অংশ না থাকে, না হলে যখন হার্ডেনারের সাথে মিক্স করে এটাকে মাখবেন তখন হাতের মধ্যে ফুটে যাবে আর রক্তারক্তি কাণ্ড হবে। প্রথমবার যখন আমি এটা ট্রাই করতে নিয়েছিলাম আমি ব্যাপারটা বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো মাখলে পুরোটাই নরম হয়ে যাবে, এবং সেটা করতে গিয়ে আমার হাত অনেকটা কেটেও গেছিল। রেজিন বেস আর হার্ডেনার ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে গোল করে নিচের কৌটোটার ঢাকনার উপরে ঠিক মাঝ বরাবর রাখবো। তারপরে ওপরের কৌটোটার নিচের অংশটা দিয়ে এইভাবে প্রেস করলেই কিন্তু আটকে যাবে। এই জায়গাতে আঠা দিয়েও লাগানো যেত, B6000 বা হট গ্লু যে কোনো একটা দিয়ে লাগানো যেতে পারতো, তবে আমি এখানে উপরে কেকের পোর্শনের হাইটটা একটু বাড়ানোর জন্য এমসিল ইউজ করেছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আঠাটা শুকিয়ে যাবে, আর আঠাটা শুকিয়ে যাওয়ার পর প্রত্যেকটা কৌটো কিন্তু এইভাবে খোলা যাবে। আমি এই 2 টায়ার কেকটাকে একটা মার্বেল ফিনিশের লুক দিতে চেয়েছিলাম, ওই যে ফন্ডেন্টের কেকগুলো হয় না ওগুলোর মতন। ভেবেছিলাম ম্যাক্সিমামটা সাদা পোর্শন হবে আর মাঝখানে একটুখানি হলুদ আর অরেঞ্জ থাকে, কিন্তু প্যাকেট থেকে বের করে দেখি যেহেতু সাদাটা বেশ কিছুদিন আগে একটা কাজের জন্য বের করেছিলাম, তাই এটা অর্ধেকটার মতন হার্ড হয়ে গেছে। তাই যতটুকু নরম ছিল ততটুকুই নিয়েছিলাম। আমি এই ক্লেগুলোকে এতদিন পর্যন্ত সুপার ক্লে বলেই জানতাম, তবে রিসেন্টলি জানলাম এটাকে বলা হয় ফোম ক্লে বা স্পঞ্জ ক্লে। আসলে এটা ড্রাই হয়ে যাওয়ার পর পুরো স্পঞ্জের মতন হয়ে যায়, তাই এরকম নাম হয়েছে। এই কাজটা করার সময় আমার জানা ছিল না যে এই ক্লেগুলোতে সামান্য একটু জল অথবা ময়শ্চারাইজার দিলেই এটা আবার নরম হয়ে যায়। আগে জানলে ওই যে সাদা অংশটা ফেলে দিলাম ওটা আর ফেলতাম না। তো যাই হোক, এইটাকে ঠিক লাচ্ছা পরোটা যেভাবে করে না ঠিক সেরম ভাবে করে নেব, মানে রঙের প্রতিটা লেয়ার পাশাপাশি থাকবে কিন্তু মিক্স হবে না, এইভাবে। এবারে মশার কয়েলের মতন করে পেঁচিয়ে এটাকে বেলে নেব। এই ক্লেগুলো দিয়ে কাজ করার সময় যে কোনো টুল ব্যবহারের আগে সেটাকে হয় ময়শ্চারাইজার না হলে একটুখানি পাউডারে চুবিয়ে নিতে হবে, না হলে ঠিক এরমভাবে লেগে লেগে যায়। এই ক্লেটা নিয়ে আমি প্রথমবার কাজ করছি এমনটা নয়, তবে যেহেতু খুব বেশি কাজ করিনি, 2-1 দিন কাজ করেছি, তাই অনেক কিছুই আমার জানা নেই। হাতে কলমে করতে করতে শিখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। এবারে এই বেলে নেওয়া ক্লেটাকে ওই কৌটোর সাথে সেট করে দেব। প্রথমেই লাগাতে গিয়ে হলো বিপত্তি, ওই কোণা থেকে ছিঁড়ে আসছিল। তারপর অনেক সাবধানে কৌটোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্পঞ্জের মাধ্যমে এভাবে বেশ অনেক সময় ধরে আমি এই কেকটাকে সেট করেছিলাম। সত্যি বলতে এই কাজটা করতে গিয়ে আমি ভালোই বিরক্ত হচ্ছিলাম। প্রথমত স্পঞ্জ ছাড়া যে কোনো টুল মানে যাই দিচ্ছিলাম ক্লেটার উপরে সেটাই আটকে ধরছিল, ইভেন হাতও। এদিকে পাউডার লাগালে সেই জায়গাগুলো সাদা হয়ে যাচ্ছিল। আর ময়শ্চারাইজারের ব্যাপারটা আমি আগে জানতাম না, এটা আমি জেনেছি আপনাদের থেকেই। এই ভিডিওর শর্ট ভিডিওগুলোতে আপনারা বলেছিলেন পাউডার অথবা ময়শ্চারাইজার ব্যবহার করতে। তো যাই হোক, এই কাজটা করার সময় যখন এটা জানতাম না, তো কোনোভাবেই মানে ঠিক মতন শেপ এটা দিতে পারছিলাম না। যতই শেপ দেওয়ার চেষ্টা করি না কেন, দেখুন চারপাশ দিয়ে কেমন ফুলে ফুলে আসছে। তো জিনিসটার ফিনিশিং আমার একেবারেই পছন্দ হয়নি, তাই ক্লেটা নরম থাকতে থাকতেই এই পুরো কৌটোটা থেকে ক্লেটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর এই যে ক্লেটা আমি ছাড়াচ্ছি এইটাকেই সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে দেখলাম ঠিক আগের মতনই হয়ে যায়, তো সেটাই নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম একটুখানি কালো রং। আর যেহেতু আগের বার ওটা ছিঁড়ে যাচ্ছিল তাই এবার আর পুরোটা বেলে নিইনি, হালকা মতন বেলে নিয়ে তারপর ধীরে ধীরে এটাকে এইভাবে সরিয়ে সরিয়ে জিনিসটাকে সেট করেছিলাম। আমার কাছে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের পদ্ধতিটা বেশি ভালো মনে হয়েছে। ফিনিশিংটা পারফেক্ট না হলেও আগের বারের তুলনায় বেশি ভালো হয়েছিল। ক্লেটা শুকিয়ে যাওয়ার আগেই সেম একটা কৌটোর মাপ দিয়ে আমি ওই কৌটোর মুখ বরাবর একটা মার্ক করে নিয়েছিলাম, তারপরে একটা ব্লেড দিয়ে কেটেও নিয়েছিলাম, আর শেষে ট্রান্সপারেন্ট নেল পলিশ দিয়ে একটা গ্লসি ভাব আনার চেষ্টা করেছিলাম। দেখতে মোটামুটি খারাপ লাগছিল না, তবে সমস্যা যেটা হয়েছিল এটাকে 3-4 ঘন্টা রেখে আমি খোলার চেষ্টা করেছিলাম।
তারপর যা হওয়ার তাই হলো, উপরের অংশটা একেবারে শুকিয়ে গেলেও ভেতরের অংশটা ছিল একেবারেই নরম, মানে ভেতরের এই ক্লেটা দিয়েও আবার আরো কিছু বানানো যাবে এরকম নরম ছিল। তো এই কাজটা করতে গিয়ে আমি আরো একটা শিক্ষা পেলাম যে এই ফোম ক্লে দিয়ে কাজ করার সময় কাজ করে জিনিসটাকে অ্যাটলিস্ট 24 ঘন্টা রেখে দিতে হবে, না হলে ঠিক এভাবেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। ক্লে দিয়ে মার্বেল আর্ট দুবারই হলো না, আবার ট্রাই করার ধৈর্য ছিল না, তাই এটাকে কালার করে দিলাম। কালার দিয়ে মার্বেল আর্ট করার আগে এটাকে আমি পুরো সাদা রং করে নিয়েছিলাম। জেসো লাগালে বেশি ভালো হতো, তবে জেসোটা বাড়িতে ছিল না, আর তাছাড়া বানিয়ে নেওয়ার মতন ধৈর্যও আমার অবশিষ্ট ছিল না। যে কোনো কালার ইউজ করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, না হলে ওপর থেকে পাতলা তরলটা পড়ে আর নিচের গাঢ় অংশটা থেকেই যায়। পিচ কালার সাথে সামান্য একটু অরেঞ্জ কালার মিশিয়ে একটা কালার বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে সাদা রঙের মধ্যে ঢেলেছি। তবে এই জায়গাটাতে আমি একটা ভুল করেছি, সাদা রংটা কম ছিল বলে আমি কৌটোর মধ্যেই জিনিসটা করছিলাম। এই জায়গাতে ছোট্ট একটা ছড়ানো পাত্র নিলে ভালো হতো, ওই ওষুধের এমএল এর মতন। আর এর ক্ষেত্রে প্রত্যেকটা রঙের কনসিস্টেন্সি কিন্তু একই থাকতে হবে, না হলে পাতলা রংটা আগে পড়ে যাবে আর গাঢ় রংটা থেকে যাবে। মার্বেল আর্টের জন্য রংটা রেডি করে ফেলেছি, এবার রংটা করার পালা। প্রথমে একটা উঁচু জায়গায় ওই কৌটোটাকে বসাতে হবে, যাতে পড়ে যাওয়া রংটা কৌটো থেকে সহজেই আলাদা হয়ে যায়। তবে এই জায়গাটায় এসে আমার সেই বাবল আর্টের কথা মনে হলো। টেবিলটার যা অবস্থা করেছিলাম তাই এবারে আর রিস্ক নিলাম না। এইবার ফাইনালি রংটা ঢালার পালা। সত্যি বলতে এই জিনিসটা এতটা স্যাটিসফাইং লাগছিল যখন আমি এই কাজটা করছিলাম, মানে তাকিয়ে থাকার মতো। তবে এতখানি মুগ্ধতা আমার খুব বেশিক্ষণ থাকেনি। রংটা গড়িয়ে যেই নিচে পড়ে যাচ্ছিল সেই সমস্ত মুগ্ধতা আমার হার্ট অ্যাটাকে রূপান্তরিত হয়েছিল, কারণ এই টাইপের রং দিয়ে মার্বেল আর্ট গুলোতে প্রচুর পরিমাণে রং নষ্ট হয়। মানে পুরো কৌটোটা গড়িয়ে গড়িয়ে রংটা নিচে পড়বে, তারপর রংটা কমপ্লিট হবে। আমার ক্ষেত্রে এতটা রং নিচে গড়িয়ে পড়া সত্ত্বেও অনেকখানি কৌটো ফাঁকা ছিল, মানে কৌটোতে রং লাগেনি অথচ নিচে গড়িয়ে পড়ে গেছে। তারপর আবারও খানিকটা রং আমি এর উপরে ঢেলেছিলাম, তাতেও কাজ হয়নি। ওই জায়গাগুলো আর কোনোভাবে পূরণই হচ্ছিল না। কি আর করব, তারপর একটা স্ট্র নিয়ে এভাবে ফু দিয়ে দিয়ে জিনিসটাকে ঠিকঠাক করছিলাম। এতে করে প্রথমে রং ঢালার সময় যে সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছিল সেটা আর ছিল না। তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আবারও নতুন করে করার, তবে সেই আগের মতন তো আর হয়নি, ওই নতুন আর এক রকম হয়ে গেছে আর কি। আর নিচের ওই গড়িয়ে পড়া রংটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল, তাই জন্য ওই কৌটোটার মধ্যেই আবার ওটাকে তুলে রেখেছিলাম পরে কোনো কাজে লাগাবো বলে। রৌদ্রোজ্জ্বল দিন হলে একদিনেই শুকিয়ে যেত, কিন্তু আমারটা মেঘলাই পড়েছিল তাই 2 দিন লেগেছিল শুকোতে। রঙের প্রলেপের কারণে চিপিগুলো সব আটকে গেছিল, তাই একটুখানি ব্লেড দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এক্ষেত্রে হালকা করে ব্লেড বুলালে কিন্তু হবে না, কারণ রংটা বেশ ভালো মতোই ভেতরে ঢুকে গেছিল, তাই ব্লেডটাকে ভালো মতন বসিয়ে বসিয়ে রংটা আলাদা করে তারপরে খুলেছিলাম। এরপর ভেতরের দিকে যে রংটাগুলো ঢুকে আছে সেটা একটা ব্লেডের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর প্রত্যেকটা অংশকে ভার্নিশ করে শুকোতে দিয়েছিলাম একদিন। শর্ট ভিডিওতে অনেকেই আমাকে এই কার্ডবোর্ডের কথা জিজ্ঞেস করেছেন যে এত ছোট কার্ডবোর্ড আমি কোথায় পেয়েছি। আসলে এটা একটা চৌকো সাইজের বেন্টো টাইপের কেক ছিল, ছোট্ট মতন, ওটাকেই সার্কেল করে কেটে নিয়েছিলাম। কেকটাকে পার্মানেন্টলি ফিক্স করার জন্য আমি এখানে B7000 আঠাটা ব্যবহার করেছি, আর এই আঠাটা দিয়েই বাকি ডেকোরেশনটা করেছি। হট গ্লু এখানে ইউজ করা যায়, কিন্তু হট গ্লু ব্যবহারের ক্ষেত্রে এই সূক্ষ্ম কাজগুলো খুব একটা ভালো হয় না। আঠাটা একটু সুতোর মতন করে অনেকখানি এবড়ো খেবড়ো ভাবে থেকে যায়, যেটা দেখতে অতটা ভালো লাগে না, মানে ফিনিশিংটা ভালো আসে না। তাই সূক্ষ্ম কাজের ক্ষেত্রে আমি এই B7000 আঠাটাই ব্যবহার করি। তো ফাইনালি এভাবেই আমার রেডি হয়ে গেল 2 টায়ার কেক কাম কন্টেনার বা অর্গানাইজার। এর মধ্যে কিন্তু খুব ইজিলি ছোটখাটো জুয়েলারি গুলোকে রাখা যাবে। বাই দ্য ওয়ে, এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তবে চ্যানেল এবং পেজটা আরেকটু ঘুরে দেখুন। যদি কোথাও ভালো লাগার সৃষ্টি হয় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।